আপনার সামনে থেকে সরবো মানে? আমি কি আপনার সাথে লেগে দাঁড়িয়ে? হাহ! আপনার থেকে প্রায় ৩ ফুট দূরে দাঁড়িয়ে আছি আমি। উষান করনজরে তাকালো। মীরা বুঝলো এখন এইসব তেরা উত্তর দেওয়া চলবে না, তাহলে দেখা যেতে পারে জনসম্মুখে ৩-৪টে চড় পড়তে পারে তার নির্মিত গালে। মীরা ধাতস্থ করে নিজেকে নিভৃতে জোর গলায় প্রশ্ন ছুড়ল। এতদিন ফ্ল্যাটে আসেন না যে? আপনি তো ৩ মাস পরই আসতেন। এতদিন কেন আসেননি? বলতে বাধ্য নই। উষানের শীতল কণ্ঠ। ওকে, ফাইন। বাধ্য নন বলতে ধরে নিলাম আমি। আপাতত একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি। কোথায় ছিলেন আপনি? উষান ললাটে বলি রেখা ফেলল। সূক্ষ্ম নজর আবদ্ধ হলো মীরার মধ্যে। তীক্ষ্ণ স্বরে ঝটপট বলল। সচেতন নাগরিক? এর এখানে কাজ কি? উষান মনে মনে হাসলো বেশ কিছুক্ষণ। মেয়েটা পাগল হয়েছে নিশ্চিত। পাগলামো করার চোটে কি বলছে তা হয়তো এই মানবী নিজেও অবগত নন। বহির্ভাগে উষান তার আগের রূপ বহাল রেখে কড়া গলায় ধমক চলল। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। আমার পেছনে এইভাবে অযৌক্তির কারণে লেগে থেকে নিজেকে ছ্যাঁচড়া প্রমাণিত করতে তোর বেশ লাগে না? ফাজিল। মীরা নিবল। ঘরের বসে এসে কি বলল তা নিজ মনে আওড়ালো। পরিশেষে লজ্জায় নতজানু হয়ে ভূমিতে দৃষ্টিপাত নিবদ্ধ করে মীরা। ছি, আবারও সে নিজেকে চেষ্টা প্রমাণ করতে শুরু করেছে। অতীব নিম্ন সুরে সরি বলে মীরা হাঁটা ধরল সামনে। নেত্র কার্নিশে বিন্দু পরিমাণ জমে থাকা নোনা স্বচ্ছকার অশ্রুকণা বুড়ো আঙ্গুল দিয়ে মুছে ফেলল চটপট। দম বন্ধ হয়ে আসছে। উষানের থেকে দূরে যাওয়ার কি কোনো উপায় নেই? উষান বিস্মিত হলো। সে ভেবেই নিয়েছিল মীরা তাকে এমন উদ্ভট কয়েকটা কথা শোনাবে। অন্তঃস্থলে সে সেই কথা শুনতে প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, মেয়েটা মৌন থেকে চুপচাপ চলে গেল। উষান অনুভব করে সে চমকেছে ভীষণ, অথচ তার তো এখন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করার কথা। উষান ধাতস্থ করল নিজেকে। সেকেন্ড দুয়েক পর শব্দ করে পা ফেলে তীব্র এসে তার সম্মুখে দাঁড়ালো। শেষে কর্কশ কণ্ঠে বলল। কি বলেছিস আজ ওকে? এমন মনমরা হয়ে চলে গেল কেন? উষান দ্বিধাহীন গলায় প্রত্যুত্তর করল। আমার পেছনে অযথা ঘুরঘুর করার জন্য তোকে ছ্যাঁচড়া বলেছি। শালা ঘাউরা, তুই কি মানুষ হবি না? হ্যাঁ, মেয়েটাকে আর কত কষ্ট দিবি? হ্যাঁ, যখন তোর থেকে দূরে চলে যাবে তখন বুঝবি হীরের মূল্য বুঝিস না। এর জন্য তোকে পস্তাতে হবে। উষান তৎক্ষণাৎ ধমকে বলল। থাপ্পড় মেরে না গাল লাল করে দেবো বেয়াদব। সবসময় শুধু অতিরিক্ত কথা। শুধু মীরার ভালোবাসার সাইডটা দেখছিস। ওর সেফটির দিকটা তো চোখে পড়ছে না। আমার সঙ্গে জড়িয়ে গেলে ওর নর্মাল লাইফটা নরকে পরিণত হয়ে যাবে, যা আমি চাই না তীব্র। ও আমার সঙ্গে সেফ না। আমার নিজেকে নিজে প্রোটেক্ট করতে গার্ড লাগছে। আর ওর বেলায় তীব্র বিস্ময়কর দৃষ্টি ফেলে। ওয়েট ওয়েট, তুই যদি নর্মাল লাইফ লিড করতে তাহলে মীরাকে অ্যাকসেপ্ট করে নিতি। ইভেন মন থেকে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছিস। গড সিরিয়াসলি? বৃষ্টিস্নাত রজনী। রাত্রি দ্বিতীয় প্রহর। বৃষ্টি সিক্ত মাটির নেশালো ঘ্রাণ অনিলে মিশে চারিপাশে বইছে। মাদকতার ন্যায় মিষ্টি ঘ্রাণ মীরা নেত্রযুগল বন্ধ করে শুষে নিচ্ছে অনায়াসে। নেত্রযুগল বন্ধ করার পর হতে মীরার বারংবার মনে হচ্ছে তাকে কেউ দেখছে। গভীর মনোযোগ সহকারে দৃষ্টিপাত ফেলে রেখেছে তার মুখশ্রীর প্রতি। চট করে অখিপল্লব উন্মুক্ত করল মীরা। তৎক্ষণাৎ সামনে অ্যাপার্টমেন্টে তার ফ্ল্যাট বরাবর থাকা ফ্ল্যাটের পর্দার আড়াল হতে কেউ ঝটপট সরে গেল। মীরা ভ্রু কুঁচকে নেয়। তার ধারণা তবে সত্যি হলো, কিন্তু কে দেখছিল তাকে? সামনের এই ফ্ল্যাটে তো উষান তীব্র আজই উঠেছে। এই অ্যাপার্টমেন্টে ছেড়ে দিয়েছে উষান। মীরা রুমে প্রবেশ করে পর্দা টেনে দিল। লাইট অফ করে ঘুমানোর প্রস্তুতি নিল সে। রাত হয়েছে অনেক। রুহি ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। মীরা গিয়ে বসলো বিছানায়। তৎক্ষণাৎ তার তো কর্ণকুহরে ভেসে আসলো গিটারের সুরেলা ধ্বনি, সঙ্গে মনোমুগ্ধকর কারো কণ্ঠের গাওয়া গান। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া তোমায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল লাগে তোমার ভালো। মীরার স্বস্তি ইন্দ্রিয় সচেতন হলো। কণ্ঠস্বরটা তার বড্ড চেনা। কৌতূহল বশত নিঃশব্দে বের হয়ে ব্যালকনিতে উপস্থিত হলো। সঙ্গে সঙ্গে চমকিত হয়ে চক্ষুজোড়া বড়সড় আকৃতির ধারণ হলো। উষান গান গাইছে। কি ভয়ঙ্কর ব্যাপার! পদে পদে ধমক দেওয়া কঠিন কণ্ঠস্বরের মানুষটার তালে নরম কোমল এক রূপ আছে। শেহজাদা। ক্যালিওগ্রাফি করা শব্দটির দিকে গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে নিস্তব্ধ হয়ে বসে রইল রুহি। নেত্রযুগলের কার্নিশ নোনা অশ্রুকণা দ্বারা সিক্ত তার। কপাটে হাত আলতো করে স্পর্শ করলে মোটা কালো ডায়েরিটাকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চট করে সে নেত্রজোড়া ধপ করে বন্ধ করল। বাহিরে মেঘের গর্জনে মেদিনী কাঁপছে। ভিতরুহি কম্বলের নিচে না গিয়ে ঠায় বসে আছে পাথর রূপে। হিমশীতল অনিলে শির দ্বারা অব্দি দাঁড়িয়ে পড়েছে, অথচ গায়ে শাল টেনে নেওয়ার কোনো তাড়া নেই তার মাঝে। সে স্থির, অনুভূতিশূন্য এবং অচঞ্চল। রুহি ডায়েরির প্রথম পাতা খুলল।
সঙ্গে সঙ্গে দর্শন হয় তার উষানের বেশ কয়েকটা ছবি, বিভিন্ন সময়ের, কিশোর, তরুণ এবং সবশেষে ম্যাচিউর উষান। সর্বকার সময়ের ছবি সংগ্রহ করে এখানে আঠা দিয়ে লাগানো আছে। রুহি পাতা উল্টায়। সব পৃষ্ঠাতে রয়েছে উষানকে নিয়ে লেখা অনুভূতি, যা লিখেছে মীরা। রুহি প্রায় চমকাতই ভেবে, এত কম সময়ে কাউকে পছন্দ করা যায়, তাও আবার যাকে ঘৃণা করা হয় তাকে। আজ মীরা তার সব সন্দেহ দূর করে দিয়েছে বিশদ বর্ণনার মাধ্যমে। রুহি ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, ম্লান হেসে বলে, এতদিন শুনতাম পাগলাটে প্রেমিক আছে শুধু, এখন জানলাম পাগলাটে প্রেমিকাও আছে। তুই একটা পাগল মাইয়া। বই থেকে দৃষ্টি ফিরিয়ে ঠোঁট পাকাই আমি। রুহি ফের মনোযোগী হয় ডায়েরি পড়ায়। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষাংশে আসে, যেখানে লেখা আছে স্পষ্টত মীরা রোশানের প্রেমে পড়ার সূচনা কাল এবং তার পরবর্তী যাত্রা। 10ই ফেব্রুয়ারি 2021। দাম্ভিকতা নিয়ে চলা ওশান রেজওয়ান, তার চরিত্র অংশ হিসেবে তার দাম্ভিকতা, অ্যাটিটিউড, কাউকে পরোয়া না করা অন্যতম অংশীদার। তার সাথে আমার প্রথম সাক্ষাৎ 5-6 বছর আগে। উষান যখন তার দাদু বাড়ি আসতো তখন তাকে দর্শন প্রথমবার। 16 বছরের কিশোরী আমার তখন আবেগী মন। তাকে ভালো লাগতো প্রথম সুদর্শন মারাত্মক চাহনি দেখে। বাদামি মুঠি দুটোর ঈষৎ মিষ্টি হাসি নজর কেড়ে নিল ভয়ঙ্কর ভাবে। হাঁটা চলা, চোখ ধাঁধানোত্তা আর মিষ্টি হাসি, অপূর্ব কণ্ঠ যেন পদে পদে আমায় মুগ্ধতার চাদরে মুড়িয়ে নিল। তার কয়েকদিন পর বয়স বাড়লো আমার। উষানের সৌন্দর্যের পাশাপাশি তার মন পড়ার চেষ্টা। প্রতিবার দাদু বাড়ি এসে যখন পাশের মাঠে ছোট ছেলেদের সাথে খেলার ছলে ক্রিকেট ম্যাচ তৈরি করত এবং সেই ম্যাচে বিজয়ী হলে 10,000 টাকা নির্ধারিত করতো সে। গরিব অভুক্ত বাচ্চাগুলো সারাদিন খেটে খুঁটে বিকেলে আসতো খেলতে। উষান তখন এক টিমে থাকতো, বাচ্চাগুলো অন্য টিমে। নিজে ক্রিকেটে বেস্ট হওয়া সত্ত্বেও ইচ্ছে করে হেরে গিয়ে টাকাগুলো দিত সেই বাচ্চাদের। অতঃপর চট্টগ্রামের অলি গলি ঘুরে বেড়ানো তার স্বাচ্ছন্দ্যে। এলাকার মেয়েদের বড় ভাই হিসেবে সে ভীষণ পরিচিত। মেয়েদের যারা ডিস্টার্ব করছে পরদিন তাদের হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে দেখা মিলছে। আলিশান আভিজাত্যে মোড়ানো খানদানে জন্ম নেয়া ব্যক্তিটির সাধারণভাবে চলাফেরা করা যেন আরেকবার নতুন করে তার প্রতি আমায় দুর্বল করলো। উষান দাদু বাড়ি আসতো ছুটিতে, বাকি সময় ঢাকা থেকে পড়ালেখা করতো। সে যখন ছুটিতে দাদু বাড়ি আসতো ঠিক সে সময় ফুপির থেকে বাহানা নিয়ে ছলে বলে আমি হাজির হতাম চট্টগ্রাম। লুকিয়ে তাকে দর্শন করে তৃষ্ণা মিটিয়ে আবারও ফিরে যেতাম যশোর। তার সাথে তো পরিচয় আমার 5 বছর পার হলো। সকলের সামনে তাকে কৃত্রিম ঘৃণা করা, তাকে চিনতে না পারার অভিনয়, হাঁপিয়ে উঠে ক্লান্ত হয়ে অনুভূতি প্রকাশ করে বসি আমি। তবে ভাগ্য হয়তো আমার অন্য কিছু চাচ্ছে। উষানকে আমার থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিল। নিশ্চিত কোনো কারণ আছে হয়তো। তবুও আমি আল্লাহ তাআলার কাছে চাইবো যেন তিনি একটা বার হলেও আমায় উষানের হৃদয় সেরি হওয়ার সুযোগটা প্রদান করেন। সময় রাত 10টা 23। তাই রাত ইমরোজ মীরা। অনুভূতি প্রকাশ। ঝকঝকে বিকেল, মিষ্টি রোদ্দুরের আনাগোনা চারিপাশে। বসন্তের হঠাৎ বর্ষণের ধাপ শেষে আজ দেখা মিলল হলদেটে সূর্যের সতেজ কিরণের। রাস্তায় জমে রয়েছে পানি, পড়েছে কাদার আস্তরণ। কাদায় পা পিছলে পড়ে যেতে নিতেই বেশ কায়দা করে নিজেকে সামলে নিল। কর্দমাক্ত রাস্তার ধাপ শেষে পাকা রাস্তায় আসতেই ফুটপাত ধরে হাঁটা শুরু করে মীরা। শাঁসার শব্দে তার পাশ দিয়ে গাড়ি চলছে, মানুষের কল্লোল ধ্বনি, আরও কত শব্দ উৎস। সেদিকে তার ধ্যান নেই বিন্দুমাত্র। মীরার ধ্যান ধারণা জুড়ে এখন উষান রয়েছে। বেশ কয়েকদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে সে। লোকটাকে না দেখে কিভাবে থাকবে? যদিও এটাই ভালো, দূরে দূরে থাকা। অভ্যাস করতে হবে না। তপ্তশ্বাস ফেলে অ্যাপার্টমেন্ট এরিয়ায় পা রাখল মীরা। তৎক্ষণাৎ অদূরে দৃশ্য দেখে তার চোখ দুটো ছানা পড়া। উষানের পা ধরে বসে আছে একজন মেয়ে। সেদিকে উষান তাকিয়ে বিরক্ত চোখে। উজান স্টেশনে বসে ফাইল ঘাটছে ব্যস্ত ভঙ্গিতে। কয়েকদিন আগে এক তরুণী খুন হয়েছে, সেই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। ভীষণ ব্যস্ত সময় পার করছে সে। ক্লান্তিরে তরে নাজেহাল অবস্থা। টেবিলের এক কোণে অবহেলায় পড়ে থাকা উজানের ফোন হঠাৎ কম্পিত হলো। কিয়ত নড়ে বড়ে হয়ে সেদিকে দৃষ্টি ফেলে সে, হৃষ্টও হয়। তবে ভাইয়ের ফোন দেখে ভেজা বেড়ালের মতো চুপসে যায় সে। কি আশ্চর্য! বেশিরভাগ পুরুষ শঙ্কিত হয়ে থাকে বউয়ের কাছে, আর সে শঙ্কিত ভীতিগ্রস্ত হয়ে পড়ে ভাইয়ের কাছে। উজান চটজলদি ফোন রিসিভ করে কানে লাগালো। নয়তো দেখা যাবে এর জন্যে ফের উষান তাকে ঠাস করে থাপ্পড় মেরে বসবে। তুই জলদি আমার ফ্ল্যাটে আয়োজন। উমায় আপু এসেছে। আপুর অবস্থা ভালো না। আসার পথে আমাদের পার্সোনাল ডাক্তারকে নিয়ে আসিস, ওকে? উমাইসা নামটা বিদ্যুৎ স্পষ্টের মতো উজানের মস্তিষ্কে হানা দিল।
রাগে ক্ষোভে হাত পায়ের সকল সবুজ নীল রঙা শাড়িগুলো দাঁড়িয়ে পড়ে টকবক করে উঠল। কৃষ্ণ ও কপালে চেয়ে থাকা সারি সারি রগগুলো বিদ্যমান। রুষ্ট কণ্ঠে উজান চেঁচিয়ে বলল, মরে যাক ওই মেয়ে, তুই তার প্রতি এত চিন্তিত কেন হচ্ছিস ভাই? জানোস না সে কি করছে? তোমাকে জানে মেরে ফেলতে চেয়েছে। ভুলে গেছো সে কার মেয়ে? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো উজান। পারলে যেন এক্ষুনি ফোনের ভিতর দিয়ে হাত বাড়িয়ে উমাইসার গলা চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। ফোনের এপাশ হতে উষান উজানের উত্তপ্ত মেজাজটাকে ঢের উপলব্ধি করতে পারল। হতাশায় মৃদু শ্বাস ফেলল। ছেলেটা এত অধৈর্য খিটখিটে মেজাজের, কিভাবে যে পুলিশ হলো আল্লাহ জানে। অতীব শীতল গলায় উষান বলে উঠল, আমি তোর জন্য অ্যাপার্টমেন্টে ওয়েট করছি। আপু মীরার রুমে আছে, সেখানেই আসিস। আর হ্যাঁ, পুলিশের ইউনিফর্ম ছাড়া আসবি। খট করেই ফোন কেটে দিল উষান, উজানকে কিছু বলার সুযোগ না দিয়ে। ক্ষোভের তাড়নায় হাতের ফোন উজান ছুঁড়ে ফেলল ভূমিতে। তার মস্তিষ্কে এটাই ঢুকছে না, এত কিছুর পরও উষান কেন উমাইসাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে না? কেন এত এখনো ভালোবাসা? কেন এত দরদ মায়া? শান্তিনিবাস ভবনের 2 তলায় 4 রুমের ফ্ল্যাটটায় ঘোর মৌনতা বিরাজমান। ফ্ল্যাটের এক নির্দিষ্ট কক্ষে উপস্থিত 7 জনের চেহারা এক এক রকম অনুভূতি ফুটে, এক এক রকমের অভিব্যক্তি বজায় রয়েছে। 5 জনের কড়া দৃষ্টিপাত পরখ করছে বিছানায় পড়ে থাকা ক্লান্ত জীর্ণ দুর্বলতা অসুস্থতায় আটকস্থ এক নারীর প্রতি। সর্বদ্ধে এক পুরুষ, উষান। সে এক মনে তাকিয়ে জানালার কপাল গলিয়ে বাহিরে স্থির তাকালো নিশ্চুপ। মীরার দম বন্ধ হয়ে আসতে চাইল। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে হাঁসফাঁস করে বলল, আপনারা কেউ কফি খাবেন? রাত তো অনেক হলো, কিছুই খেলেন না, অ্যাটলিস্ট কফি। উষান তীব্র দিগন্ত উজান। 4টা পুরুষ হয়তো বুঝতে পারল মীরার মনের অবস্থা। মীরাকে স্বাভাবিক করতে তীব্র চমৎকার হেসে মিষ্টি কণ্ঠে বলল, অযথা কষ্ট করতে যাবে কেন ছোট আপু? বসো তুমি, আমিই বানাই। মীরা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে কৃত্রিম হেসে বলল, না না ভাইয়া, কষ্ট কিসের? আপনারা আমার বাসার মেহমান, মেহমানদের খাতিরদারি করতে কখনো কষ্ট হয় না। বসুন, আসছি। এই রুহি, আয় একটু এদিকে। রুহি হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে ছুটল বাহিরে মীরাকে ফেলে। তার মতো ছটফটে নারীর এতক্ষণ চুপটি করে বসে থাকা সহজ ব্যাপার ছিল না বইকি। মীরা সৌজন্যতার হাসি দিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। কফি বানাচ্ছে মীরা, আর তার পাশে রুহি বসে কাজু বাদাম চিবোচ্ছে। অমনোযোগী হয়ে মীরা ভাবনা লগ্নে মগ্ন। সে যখন অ্যাপার্টমেন্টে ফিরল তখন খুব সম্ভবত সায়াহ্নের প্রহার নেমেছে। ধরণীতে। উষানের পা ধরে বসেছিল তার বোন উমাইসা। কোনো মতে উষান উমাইসাকে সেখান থেকে উঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে মীরাকে মানিয়ে উমাইসাকে নিয়ে আসে মীরার ফ্ল্যাটে। নিজের ফ্ল্যাট রেখে উমাইসাকে কেন এখানে আনলো উষান তা জানে না মীরা। কিয়দংশ বাদেই ডাক্তার সাথে নিয়ে উপস্থিত হয়েছে উজান। তীব্র দিগন্ত ছিল আগে থেকে। ডাক্তার উমাইসাকে চেক আপ করে বলল, উমাইসা দীর্ঘদিন ধরে ড্রাগ নিচ্ছে। দীর্ঘদিন বলতে কিশোরী বয়স থেকে, অর্থাৎ উমাইসা যখন বয়ঃসন্ধিতে পা রাখলো তখন। বয়স সম্ভবত 12 কিংবা 13। তখন থেকে উমাইসাকে কড়া ডোজে ড্রাগ দিয়ে দিয়ে মস্তিষ্ক কন্ট্রোলে নেওয়া হয়েছে। এটা কার কাজ জানা নেই, উমাইসা হয়তো বলতে পারবে। তবে ঘুমের ওষুধের ফলস্বরূপ উমাইসা 6টি ছটফট করা মানুষকে চিন্তায় রেখে ঘুমে মত্ত। ড্রাগ দেওয়ার ফলস্বরূপ উমাইসা দিনে দিনে হয়েছে রোগা। শরীরে বেঁধেছে বিভিন্ন রকম রোগ। এসব সারাতে গেলে বছরখানেক সময় লাগবে। চেহারার অবস্থা বিদঘুটে তার। মাঝখানে গায়েব ছিল সে। কই ছিল কেউ জানে না, খবর রাখেনি। মাঝে একবার রিলেশনে জড়িয়েছিল উমাইসা, তারপর বাড়িতে বলেছিল বিয়ের কথা, রাজি হয়নি পরিবার। তার কয়েকদিন বাদে ছেলেসহ উমাইসা গায়েব। সবাই ধরে নিয়েছিল উমাইসা ছেলেটার সঙ্গে পালিয়েছে। উষা লজ্জায় মেয়ের খোঁজ করেনি। উজান তখন ছোট, আইমান দেশের বাহিরে, ফারদিন অসুস্থ, আর কে খুঁজবে তাকে? তারপর তো কেটে গেল বহু বছর। মীরা ট্রেতে কফি মগ সাজিয়ে রুমে প্রবেশ করলো। সবাইকে কফি দেওয়ার পর সকলের মুখে বিভিন্ন রকম চমৎকার প্রশংসা শুনে মীরার প্রথম ভারী লজ্জা লাগলো। কিন্তু তারপর যখন দেখলো উষান তার দেয়া কফির মগটা ছুঁয়ে অবধি দেখেনি, উল্টো নাকের কাছে এনে নাক মুখ সিটকে ফেলে দিয়েছে জানলা দিয়ে, তখন মীরার নেত্র দুটো জলজল করে উঠল। উষানের কাণ্ড দেখেনি কেউ, দেখলে খবর ছিল। বিশেষ করে রুহি দেখলে উষানের 12টা বাজিয়ে ছাড়ত। তার বোন সমেত বান্ধবীকে কষ্ট দেওয়া। উষান যখন বিড়াল পায়ে ব্যালকনিতে চলে গেল, মীরা সুযোগ বুঝে তখন কেটে পড়ল আড্ডা মহল থেকে। উপস্থিত হলো ব্যালকনিতে। ধীরে দরজা লাগিয়ে এসে দাঁড়ালো উষানের পেছনে। কর্কশ কণ্ঠে বলল, মানুষের বাসায় আসলে সৌজন্যতা, ভদ্রতা পালন করতে হয়, জানেন না? কফি খাবেন না তো রেখে দিতেন, নাক সিটকে ফেলে দেওয়ার কি হলো? আপনি একজন চূড়ান্ত মাত্রার অসভ্য, অভদ্র লোক একটা। মীরা প্রস্থান করলো তৎক্ষণাৎ। উষান তার পিছে লুকিয়ে রাখা কফি মগটা সামনে আনলো। ঠান্ডা হয়ে যাওয়া কফি গোগ্রাসে গিলে
হাত দ্বারা ওষ্ঠাধর মুছে রুমে চলল। আম্মু প্রায়শই ওষুধ বলে আমায় একটা ইঞ্জেকশন দিত। ছোট ছিলাম তখন, ভেবে নিয়েছিলাম ওষুধই হবে, কিন্তু না, আম্মু সেই দিন থেকেই ওষুধের নাম করে আমায় ড্রাগস দিত। ড্রাগের বিষয়টা জানতে পারি এইচএসসির পরীক্ষার যখন দিচ্ছিলাম তখন। আম্মু ফোনে কারোর সাথে বলছিল আমায় ড্রাগস দেওয়ার কথা, লুকিয়ে শুনে নিয়েছিলাম। লম্বা সময় নিয়ে ড্রাগস দেওয়ার জন্য আমি নিজের মাঝে থাকতাম না। আমার মস্তিষ্ক ছিল তখন আম্মুর দখলে। যখন আম্মু আমায় যা করতে বলতো তাই করতাম। উষান ভাই, তোকে যে দুইবার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছি, আরও অনেকভাবে আহত করতে চেয়েছি, সব আম্মুর কথায়। নিজেকে তখন কন্ট্রোল করতে পারতাম না আমি। ড্রাগস নিতে নিতে আমার শরীর প্রায় শেষ হয়ে যাচ্ছিল। কাউকে কিছু বলতে পারতাম না, বলতে গেলেই আম্মু শিকল দিয়ে পেটাতো। তারপর একদিন শুনলাম আম্মু আমায় বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, দেহ ব্যবসায় এলিয়ে দিতে চাইছে। সেই দিন খুব সাহস করে নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করে পাড়ি দিলাম কলকাতায়। আমার কাছে টাকা ছিল না। জীবনে প্রথমবার জ্ঞান, জান, ইজ্জত বাঁচাতে সোনা টাকা নিয়ে পালিয়ে গেলাম। তখন আমার মস্তিষ্কে ছিল না কাউকে কিছু বলা উচিত। শুধু মনে হচ্ছিল বাংলাদেশ ছাড়তে হবে, এই নরক থেকে বের হতে হবে। কলকাতায় হোটেলে কাজ করতাম, ছোট একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। শরীর, মন, মস্তিষ্ক যখন সুস্থ হলো তখন মনে হলো বাংলাদেশে ফেরা উচিত। ফিরে শুনি আম্মু সবার কাছে রটিয়েছে আমি এক ছেলের সাথে পালিয়েছি। কিছু বলিনি, মুখ বুজে সহ্য করে তোর ঠিকানা জোগাড় করেছি। তারপর এখানে আসা। আমায় মাপ কর রুশান, আমি সত্যি তোকে কখনো নিজের ইচ্ছেতে মেরে ফেলতে চাইনি। উমাইশা হু হু করে কেঁদে উঠল। উপস্থিত 6 জন ব্যক্তি তখন নিস্তব্ধ, অন্তরাত্মা কাঁপছে, মস্তিষ্কের অবস্থা বেহাল তাদের। নিজের আপন জন্মদাত্রী মা কখনো সন্তানের সাথে এতটা কলুষিত আচরণ করতে পারে? একজন মানুষ, একজন মা হিসেবে কতটা ভয়ঙ্কর উষা তা আবারও প্রমাণিত হলো। প্রতিটা সন্তানের প্রশ্রয়স্থল, স্বস্তির স্থান, ভরসাযোগ্য ব্যক্তি এবং সকল ঝামেলা থেকে শান্তি প্রদানের অন্যতম ব্যক্তি হয় মা। দিন শেষে সেই মা যদি এতটা কুৎসিত মনের হয়, তাহলে সন্তানের কি হাল হবে? তীব্র কাজ ঝাঁকিয়ে বলল, উষা, ইরেন একজন মা না মানুষ। সে একজন নরপিশাচ, মায়ের জাতকে কলুষিত করেছে। উষান সবসময়কার মতোই শান্ত। সর্বপরিস্থিতিতে শান্ত থাকা তার একান্তই ব্যক্তিগত। উজানের মতো রাগী নয় সে। নির্বিকার রূপে উষান এসে বসল বোনের পাশে। আদুরে হাতে স্পর্শ করল একগুচ্ছ কৃষ্ণকালো কেশ। উমাইশা ক্রন্দনরত অবস্থায় উষানের বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই ক্রন্দনের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। মীরা উদ্বিগ্ন হয়ে বলল, আপু কাঁদবেন না প্লিজ, আপনার ক্ষতি হবে অনেক। এমনিতেই আপনি অনেক দুর্বল, ড্রাগ এফেক্ট আপনার হার্ট দুর্বল করে দিয়েছে। মীরা উষানকে ইশারায় উমাইশাকে শান্ত করাতে বলল। উষান কয়েকবার বলল বোনকে চুপ হতে, শান্ত হতে, কিন্তু উমাইশার অবস্থা বেগতিক। শেষে তপ্তশ্বাস ফেলে উষান দক্ষ হাতে উমাইশার কাঁধে ইঞ্জেকশন পুশ করে দিল। তৎক্ষণাৎ ঘুমে কাতর হয়ে পিছনে হেলে পড়ল উমাইশা। বোনকে সঠিকভাবে শুইয়ে দিয়ে উঠে আসে উষান। সঙ্গে সঙ্গে দিগন্ত বলে ওঠে, স্যার, ম্যামকে এখন কোথায় রাখবেন? উমাইশা ম্যামের প্রাণ শঙ্কা রয়েছে, আর ডাক্তার না বলল ম্যামকে স্বাভাবিক করতে খোলামেলা জায়গায় নিয়ে যেতে? উষান নিষ্প্রাণ কণ্ঠে বলল, মীরার সাথে আমরা চট্টগ্রামে যাচ্ছি। আমার 4 দিনের ছুটি আছে, সবাই প্রস্তুতি নাও। আপুকে আমরা ছদ্মবেশে নিয়ে যাব। উষা তো ঢাকায়, চট্টগ্রামে নিয়ে গেলে আপুর মাইন্ডটা সহজে ফ্রেশ করা যাবে। উজান তৎক্ষণাৎ ফোরন কেটে বলল, তোর ভাই যা ইচ্ছা তাই কর, আমি আসতে পারবো না, থানায় জরুরি কাজ আছে। আমি বরং তোদের সাথে সিক্রেট 2 জন পুলিশ দিয়ে দেব, তোদের সুরক্ষা দিবে। পুলিশ দরকার নেই, গার্ড আছে আমার। ও তাহলে তো ভালোই হলো। আজ থাকছি, কাল সকালে যাব। রেস্ট কর, সবাই ঘুমাতে পারিস। আমি জেগে আছি, আপুকে আমি দেখব। সকলেই সম্মতি জানায়, শুধু মীরা বাদে। সে জেদ ধরেছে উমাইশার পাশ থেকে আজ রাত নির্ঘুম কাটাবে। কয়েকবার চোখ রাঙানি দিলেও মীরা উষানকে তোয়াক্কা করেনি। পরিশেষে সকলে আলাদা রুমে চলে যায় ঘুমোতে। মীরা ব্যালকনিতে আসে, অতঃপর তার কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় উষান। এসেই গা এলিয়ে দেয় সে বেতের সোফায়। মীরা ভ্রুকুটি কুচকে নিয়ে বলল, আমার বানানো কফি খেতে পারেন না তো এখন আমার বাসায় স্বাচ্ছন্দ্যে থাকছেন কি করে? জবাব এলো খানিকক্ষণ বাদে। উষান ভরাট কণ্ঠে বলল, এটা শুধু তোর বাসা না মীরা,
এটা রুহিরও বাসা। রুহিকে আমি নিজের ছোট বোনের মতন দেখি। ছোট বোনের বাসায় স্বাচ্ছন্দ্যেই তো থাকা উচিত, রাইট? মীরা ঠোঁট বাঁকিয়ে বহির্ভাগে দৃষ্টিপাত নিক্ষেপ করে। লোকটা চালাক বেশ। সব প্রশ্নের উত্তর যেন ঠোঁটের ডগায় থাকে। কখনোই সে উষানকে ঠিক মতন কথার প্যাচে ফেলে কাবু করতে পারল না। ব্যর্থতা। উষান অনায়াসে নেত্রযুগল বন্ধ করে নিয়েছে সেই কখন। যন্ত্রণা হচ্ছে মাথায়। আশেপাশ দেখায় ব্যস্ত মীরা এক পলক উষানের পানে দৃষ্টি ফেলে। সঙ্গে সঙ্গে থমকানো অনুভূতি অনুভব হলো তার। বহু বছর পর আজ আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছে হলো পাথর মানবটাকে। উষানের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। সহজ বর্ণনায় তাকে হলুদ ফর্সা বলা চলে। বাদামি রঙের চুল, ঘন কালো নেত্র, উপরের ভ্রুযুগল। প্রতিদিন কড়া নিয়মে শারীরিক ব্যায়াম করার ফলস্বরূপ ফিটফাট বডি। লম্বায়ও বিশাল, 5 ফুট নয়তো হবেই মীরার বোধগম্য হলো। তবে কয়েকদিন ধরে মুখের সে প্রাণোচ্ছল সতেজতা নেই। মুখশ্রী শুকিয়ে কাঠ, লালচে বাদামি সংমিশ্রণের ওষ্ঠাধর যুগল শুষ্কতায় চৌচির। গালের চাপদারি বেড়েছে অনেক। শীতল অনিল শাসা শব্দে এসে বাদামি রঙা একগাছি কেশ উষানের মুখশ্রীর উপর এসে পড়ল। তবুও নেত্রযুগল উন্মুক্ত করার কোনো তাড়না নেই উষানের মাঝে। ঘুমিয়ে কুপকাত নাকি? দৃষ্টিপাত গভীর চাহনি সরিয়ে অন্যত্রে ছুঁড়ে ফেলে মীরা। লোকটাকে দেখলে শ্বাস রুখে আসে। যদিও তেমন কোনো বিশেষত্ব নেই উষানের মুখশ্রীতে, তবে চেহারার উপচে পড়া মায়া আছে শতগুণ। এই দিকটা মীরাকে পদে পদে আকৃষ্ট করে, দুর্বল করে ফেলে। কাছে এত মীরা। ভরাট কণ্ঠ। মীরা চমকিত হয়ে পেছনে ফিরল। উষান তখন তার এক হাত দিয়ে মাথার ঘন কালো কেশে হাত ডুবিয়ে চুল জোরে জোরে টানছে। মীরা চমকে বলে উঠল, কেন? কিসের জন্য? কি কারণে? আরে হায় তো আগে, তারপর বলছি। মীরা নিবল। বক্ষস্থল কেমন চিনচিন করছে হুট করে। লোকটার কণ্ঠ এমন শোনালো কেন? ত্রস্ত পায়ে এগুলো মীরা। উষানের পাশের বেতের সোফায় গিয়ে বসল সে। উদ্বেগ নিয়ে বলল, আই ইউ ওকে? উষার নেত্রযুগল উন্মুক্ত করল। নেত্রজোড়া সাদা অংশ রক্তিম টলমলে চাহনি। মীরা ভরকালো, কি আশ্চর্য, এর আবার কি হলো? উষান কণ্ঠের খাদ নামিয়ে বলল, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে মীরা। চারদিকে এত এত ঘটনা, আমি জাস্ট আর নিতে পারছি না। একটা রিকোয়েস্ট রাখবি? বলুন। একটু মাথাটা টিপে দিবি? শুধু চুলগুলো টানলেই হবে। স্পর্শ করতে না চাইলে আমার বিন্দু মাত্র দরকার নেই। উষানের কণ্ঠে আকুতি প্রকাশ পেল। মীরা মনে মনে ভাবল, আপনি আমার আকুতি মিনতি করে না বললে, আমার আদেশ স্বরূপ কথাটা বললেও আমি পালন করতাম। আপনার আদেশ উষান। তার মধ্যে কিয়ৎক্ষণ চুপ রইল মীরা। তারপর উঠে চলে গেল। উষান তপ্তশ্বাস ফেলে নেত্রযুগল ফের বন্ধ করে নিল। এমনটাই প্রাপ্য সে। কম কষ্ট তো দেয়নি মেয়েটাকে। এখন কেন আবার মীরা তাকে সাহায্য করবে? কিয়দাংশ বাদে। উষান তখন বদ্ধ আঁকিতে মাথার তীব্র যন্ত্রণা সহন করতে ব্যস্ত। শীতল হাতের কোমল স্পর্শ তীব্রতর ভাবে সে টের পেল নিজের কপালে। অতীব শীতল ঠান্ডা জরুনি অনুভূত হলো। তারপর স্বস্তি। মীরা মাথা ব্যথা কমানোর জন্য মুভ আনতেই গিয়েছিল ভিতরে। মাথায় ধীর স্থির হাতে তরল প্রলেপ লাগিয়ে আস্তে আস্তে চেপে দিতে থাকলো। উষার নেত্রপল্লব উন্মুক্ত করল না। উন্মুক্ত করলেই বিপদ। তার চোখ কথা বলে, হাসে, কাঁদে, রাগ প্রকাশ করে, দুঃখ বিলাপ করে, আরও কত কি অনুভূতি প্রকাশ করে ফেলে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় চোখের ভাষা। তবে মনোবিজ্ঞানী ছাড়া স্পষ্টত কেউ এই চাহনি সম্পর্কে সঠিক ধারণা রপ্ত করতে পারে না। এদিকে মীরা তো মনোবিজ্ঞানের ছাত্রী। আপাতত যে অনুভূতি ফুটে উঠেছে তার নেত্র পাতায়, তা সে দেখাতে বিন্দুমাত্র ইচ্ছুক নয়। তারপর ঘোর নীরবতা পালন। মীরা মৌনতা ভেঙে বলল, তুলসীর সাথে আপনার সম্পর্ক কি বলুন তো? ও আপনাকে জেলে কেন পাঠালো, তাও মেন্টালি হ্যারাস করার মিথ্যা অভিযোগ দিয়ে? উষান ঠোঁট বাঁকিয়ে হাসল মৃদু কণ্ঠে বলল, জেনে গেছিস তাহলে? ওয়েল, সো তোর সে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। উষান তুর্সির প্রেমের সম্পর্কটা ছিল 2 বছর 5 মাসের। বেশ দীর্ঘ সময়। উষান এবং তুর্সি দুজনের প্রথম সাক্ষাৎ ঘটে হসপিটালে। বেসামাল রূপে বাইক চালাতে গিয়ে উষান অ্যাক্সিডেন্টের শিকার হলে তুর্সি তাকে মুমূর্ষ অবস্থাতে হাসপাতালে ভর্তি করে। সেদিনই প্রথম সাক্ষাৎ দুজনার। তুর্সি মাকে নিয়ে ঢাকাতেই থাকতো। উষানের বিল্ডিংয়ের পাশে ছিল তার বাসা। ছাদ থেকে প্রায়ই চোখাচোখি হতো দুজনার। কখনো কথা বলতো না উষান। তুর্সি আগ বাড়িয়ে কথা বলতে আসলে সে এড়িয়ে চলতো। নারী সঙ্গ পছন্দ না তার, যার দরুন এই কর্ম। ব্যবসার কাজে দেশের বাহিরে থাকা আয়মান একদিন হুট করেই উষানের ফ্ল্যাটে এসে চমকে দেন। সাথে চমকপ্রদ বার্তার সাথে ছুড়ে দেন তুর্সির সাথে উষানের বিয়ে ঠিক করার ব্যাপারটা। উষান সর্বপ্রথম বাবার সিদ্ধান্তে ঘোর মতবিরোধ করার পরও কাজ হয়নি। তেমন কোনো জোর দিয়ে বাবাকে বলতে পারেনি বিয়ে করব না। আয়মানের কথার খেলাপ করা উষানের পক্ষে সম্ভব নয়। তোরসার সাথে আলাপ করে ঠিক করেন উষান, তুর্সি নিজ পায়ে দাঁড়ালে তবেই তাদের বিয়ে হবে। বিয়ের ব্যাপারটা ওখানেই স্থগিত হলো। আয়মান ফিরে গেল নিজের কর্মস্থলে।
তারপর হতে উষার না চাইতেও তুর্সিকে ইগনোর করতে পারেনি। তরুণী এ তুর্সির চঞ্চলতা, ম্যাচুরিটি, চমৎকার সৌন্দর্য সব মিলিয়ে উষান নারী জাতির প্রতি বোধহয় সেইবার বহু বছর পর একটুখানি নম্র হলো। প্রণয়ের বাঁধনে একটু একটু করে আটকা পড়ল। দুই পরিবারের পক্ষ হতে ম্যারিটিয়াল কোর্টশিপের অনুমতি ছিল। ব্যাস, এখন আর বাধা কিসের? দুজনে জড়িয়ে পড়ল প্রণয়ের সম্পর্কে। আশেপাশে সকলের কাছে তখন তারা প্রেমিক প্রেমিকা। উষানের দিক থেকে প্রেমটা ছিল পবিত্র, শুদ্ধতম। তবে তুর্সির দিকটা ধোঁয়াশা কেবল। উষান তুর্সি নিয়ম করে প্রতিদিন সময় করে বের করে ঘুরতে যাওয়া, পার্কে হাত ধরে হাঁটাহাঁটি, একসাথে শপিং করা, লেট নাইট, লং ড্রাইভ, আরও কত কি। কিন্তু সময় বহমানের সহিত উষান খেয়াল করল তুর্সির বিশাল পরিবর্তন। ছলনা বলে এক নতুন শব্দ তার সাথে যুক্ত হলো বোধহয়। বছর দুয়েক পার হতে তুর্সি সম্পর্কে আনমনা উষানের সাথে পদে পদে অকারণে ঝগড়া, রাগারাগি প্রকাশ। হুট করে এমনটা হওয়ার কারণ উষান খুঁজে পেল না। 5 মাস পেরুতে না পেরুতেই মিলল তুষির পরিবর্তনের কারণ। সম্পর্ক ভাঙার জন্য তার কত কি উদ্ভট বক্তব্য। উষান বেকার, উষানের পরিবার নিম্নতর। কথাগুলো যখন তুষি ক্যাফেতে বসে বলল, উষান চরম মাত্রায় রেগে সেই প্রথমবার কোনো নারীর গায়ে আঘাত তুলল। থাপ্পড় মেরে বসল পরপর, দুটো নিয়ন্ত্রণহীন হয়ে। কড়া কয়েক কথা অপমান করে সে চিরতরে সরে আসলো তুর্সি থেকে। তার কয়েকদিন পর সকালে তার ফ্ল্যাটে তুর্সি পুলিশ নিয়ে হাজির হয়। অভিযোগ করে তাকে মেন্টালি হ্যারেস করছে উষান, কয়েক মাস সম্পর্ক ভাঙার জন্যে। তাকে কাল রাতে ফ্ল্যাটে রেখে জবরদস্তি করার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলা শেষে এডিটেড এক ভিডিও প্রদান করে তুর্সি। সেই ভিডিওতে ছিল প্রথম যেদিন উষানের ফ্ল্যাটে এসেছিল সম্পর্কে থাকাকালীন, সেদিন ইচ্ছে বশতই উষানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। সেটাকে এডিট করে বিশ্রী বানিয়েছে। উষানের পাশের ফ্ল্যাটের মানুষদের দ্বারা মিথ্যার বক্তব্য পেশ করে উষানকে সেদিন জেলে ঢোকাতে সফল হয়েছিল বটে। তার কয়েক মাস পর উপযুক্ত প্রমাণে বেরিয়ে আসে জেল থেকে উষান। তারপর আর কোথাও তুর্সির হদিস পায়নি সে। জানতে পারেনি কেন সে এমনটা করলো। মিথ্যা অভিযোগ করে জেলে পাঠানোর কারণটা আজও খুঁজে পায়নি উষান। তুর্সিকে খুঁজেছে কিন্তু পায়নি। দেশ ছেড়ে চলে গিয়েছিল তুর্সি। শেষে কয়েকদিন পূর্বে দিগন্ত দ্বারা বার্তা মিলেছে তুর্সির বর্তমান অবস্থান যশোরে। সে সিআইডি অফিসার পদে অন্তর্ভুক্ত আছে। মীরা এই নিয়ে দ্বিতীয়বার কথাগুলো স্বগতোক্তি করল। তার অন্তঃকরণের দশা বেহাল প্রায়। এই তবে কারণ তার প্রপোজাল রিজেক্ট করবার। তুর্সি উষানের প্রেমিকা ছিল। উষান ভালোবাসত তুর্সিকে। এই কথাগুলো যতবার স্বগতোক্তি করেছে মীর, ততবারই কষ্টে তার বক্ষস্থল কেঁপে কেঁপে উঠেছে। ইস, একতরফা ভালোবাসার এতটা কষ্ট কেন? মীরা, আমি আসছি, কাজ আছে। সেই কাজ শেষ করে তবেই ফিরবো। আপুকে একটু কষ্ট করে দেখে রেখো। আমি আসার পরই সবাই একসঙ্গে চট্টগ্রাম বের হব। উষানের ভরাট কণ্ঠ। মীরা চমকে ডিভান থেকে উঠে শটান হয়ে বসল। উষান দাঁড়িয়ে, তার পেছনে ঘুমে ঢুলছে তীব্র উজান দিগন্ত। উঠে দাঁড়িয়ে উষানের নিকটবর্তী আসলো মীরা। জিজ্ঞাসা করলো, ব্রেকফাস্ট না করে চলে যাচ্ছেন কেন? বসুন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। হুম, তার দরকার নেই, অলরেডি অনেক লেট হয়ে গেছে। কোনো দরকার পড়লে ফোন দিও। 4 জন দ্রুত পদে বের হলো। মীরা তপ্তশ্বাস ছেড়ে দরজা লাগিয়ে পূর্বের ন্যায় ডিভানে এসে বসলো। উষান তাকে এখন আর তুই করে সম্বোধন করে না, তুমি বলেই সম্বোধন করে। মীরা কারণ জিজ্ঞাসা করেছিল। উষানের প্রত্যুত্তর ছিল এরূপ কিছুটা। তোমার এবং আমার মাঝে তেমন কোনো আত্মীয়তা নেই। কাজিনও নয় যে তোমাকে আমার তুই বলার অধিকারটা থাকবে। তাই তুমিই বলবো। এতদিন তুই বলার জন্য সরি। মীরা আহত হয়। উষান কি তাকে একটু আপন মনে করে না? উষানের মুখে তুমি ডাকটা ভীষণ মিষ্টি লাগে বই কি, তবে তবুও কোথাও যেন একটা শূন্যতা থাকেই। গধূলি বেলা, বিকালের শেষাংশ চলছে মেদিনীতে। বাতাসে বহমান আমের মুকুলের মিষ্টি সুঘ্রাণ। পশ্চিমে হেলে পড়েছে হলদেটে সূর্য, জানান দিচ্ছে তার বিদায় বার্তা। নামবে ঘোরতর আধার কিয়দংশের মাঝেই। বহির্ভাগ হতে দৃষ্টি সরিয়ে মীরা ব্যস্ত হয় ব্যাগ গুছাতে। তাকে সাহায্য করছে উমাইশা। মেয়েটা স্বাভাবিক হয়েছে বেশ খানিক। মীরা, রুহি দুজনের সাথে হেসে কথা বলছে। মীরা স্বস্তি পায় এতে কিছুটা। সে ভেবেছিল ঘুম থেকে ওঠার পর উমাইশা হয়তো অনেকটাই অস্বাভাবিক আচরণ করবে। উমাইশার মুখশ্রীতে হঠাৎ ক্লান্তিটা ফুটে ওঠে। মীরা তা খেয়াল করে চটপট বলল, আপু, তোমার আর হেল্প করা লাগবে না, তুমি বসে রেস্ট করো, আমিই পারবো। উমাইশা বিরোধিতা প্রকাশ করে বলল, না, তা কি করে হয়? এত বড় কাজ একা হাতে সামলাতে তোর কষ্ট হবে মীরা। একটুও কষ্ট হবে না, বসো তুমি, আমি না হয় রুহির থেকে হেল্প নেবো। উমাইশা অনিচ্ছা সত্ত্বেও বসল। মীরা উঁচু কণ্ঠে রুহিকে 2-1 বার ডাক দেওয়ার পর কক্ষে হাজির হয় রুহি। তার মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ, ওষ্ঠাধর শুকিয়ে চৌচির, কালো ঘন কেশের দল সম্পূর্ণ এলোমেলো। মীরা, উমাইশা দুজনেই চমকে উঠল রুহির বেশভূষা দেখে। কিয়ৎক্ষণ বিচলিত কণ্ঠে মীরা বলে উঠল,
তোর আবার কি হলো? এমন পাগলের বেশভূষায় ঘুরতেছিস কেন? রুহি সশব্দে বসল ভূমিতে। মুখশ্রীতে কৃত্রিম ক্রন্দনভাবে টেনে বলল। দোস্ত, ব্রেকআপ হয়ে গেছে আমার। মীরা ফিক করে হেসে দিয়ে বলল। এ নিয়ে কত নাম্বার ব্রেকআপ হলো তোর? 6 নাকি 7? রুহি নাক টেনে বলল। 7। আর খবরদার মীরা, হাসবি না। আমি কষ্ট পাইতেছি আর তুই হাসতেছিস। 100 বার হাসবো। তুই আমার সামনে যতক্ষণ থাকবি ততবার হাসবো। চুপ কর মীরা। ব্রেকআপের থেকে আমার বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে। আমি এখন সিঙ্গেল। তুই ভাবতে পারতেছিস সিঙ্গেল আমি এখন? হ্যাঁ। জীবনে এত কষ্ট কেন আমার? মীরা হতাশ দৃষ্টিতে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হলো সে। রুহির দিকে ধ্যান দিয়ে আপাতত লাভ নেই। এই মেয়ের অহেতুক আহাজারি প্রায় ঘণ্টাখানেক ধরে চলবে। আপন মনে বিড়বিড় করতে করতে কক্ষ থেকে প্রস্থান করলো রুহি। উমাইশা তখনও হতভম্ব, কি থেকে কি হয়ে গেল বুঝল না সে। মীরাকে স্বাভাবিক দেখে তার কৌতূহল বাড়ল। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল। এটা কি ছিল মীরা? রুহি এমন কেন করলো? যতদূর বুঝলাম ব্রেকআপ হয়েছে দেখে এমনটা মনে হলো, কিন্তু 6-7 নাম্বার মানে? মীরা ম্লান হেসে বলল। রুহি ব্রেকআপ হওয়া নতুন কিছু নয় আপু, বুঝলে? ও এর আগে আরো 6টা রিলেশনে ছিল। 2-3 মাস পর পরই ব্রেকআপ করে ফেলে। শি ইজ আ প্লে গার্ল। উমাইশা বিস্মিত কণ্ঠে বলল। এমনটা করার কারণ নাকি অযথায়? আছে কারণ, অন্য একদিন বলবো তোমায়। উমাইশা খেয়াল করল মীরার মুখশ্রীতে সুপ্ত পরিবর্তন। অদৃশ্য যন্ত্রণার বহিঃপ্রকাশ কি? মীরা ঘড়িতে সময় দেখল। উষান তাকে দুপুরে ফোন করে বলেছিল 3 জনকে তৈরি হয়ে থাকতে বলেছে। রাতে ফিরে এসে রওনা দিবে বিলম্ব দেরি না করে। রজনীর দ্বিতীয় প্রহর। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ট্রেনে ওঠার 20 মিনিট পেরোতে না পেরোতে কেমন শ্বাস রুখে আসছে মীরার। বাধ্য হয়ে উঠে দাঁড়ালো কেবিন থেকে বের হওয়ার উদ্দেশ্যে। উমাইশা এবং রুহি দুজনেই ঘুমে মগ্ন। এই কেবিনে শুধু তারা 3 জন। পাশের কেবিনে উষান তীব্র আর দিগন্ত বুক করেছে। মীরা বিড়াল পায়ে বিনা শব্দে এসে দাঁড়ালো ট্রেনের দরজার নিকট। দমকা শীতল হাওয়া তৎক্ষণাৎ তার সর্বাঙ্গ মিষ্টি করে ছুঁয়ে গেল। মীরা নেত্রযুগল বন্ধ করলো। টেনে নিতে লাগলো সতেজ অনিল। অনিলে বহমান বুনো ফুলের সুমিষ্ট ঘ্রাণ। কিয়ৎক্ষণ বাদে আনমনা হয়ে নেত্রযুগল বন্ধ থাকা অবস্থায় অস্থিতিশীল পায়ে কাত হয়ে ট্রেনের দরজা দিয়ে বাহিরে পড়ে যেতে নিতেই আতকে উঠে মৃদু শব্দে আল্লাহ বলে চেঁচিয়ে উঠতে হাতে হ্যাচকা টান অনুভূত করল সে। স্পষ্টত উপলব্ধি করলো তার কোমরের পেছনে বজায় শক্তপোক্ত এক বলিষ্ঠ হাত। ঘাড়ের কাছে আরেক হাত আগলে ধরে রেখেছে তাকে। মীরা চমকে নেত্রজোড়া উন্মুক্ত করলো। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো তার উষানের রুষ্ট চাহনি। তড়িৎবেগে উষান ছিটকে সরে দাঁড়ালো। বিরক্ত মাখা সুরে বলল। মারা যেতে ইচ্ছুক হলে সুন্দর করে মরবি। এইভাবে ট্রেন থেকে ছিটকে পড়ে মরে গিয়ে মজা আছে নাকি? মীরা হকচকিয়ে তাকালো। আশ্চর্য, লোকটা পাগল হলো নাকি? বিস্ময়কর দৃষ্টিপাত নিক্ষেপ করে মীরা বলে উঠল। আশ্চর্য তো, আমি মরতে যাব কেন? মাথা খারাপ হয়েছে আপনার? ট্রেনের দরজা হতে ঠিক মাঝে টিমটিম করে জ্বলছে সোডিয়াম লাইট। হলদেটে রশ্মিতে মীরা উষানের মুখশ্রীর ভাষা পড়ার চেষ্টা করল, তবে সম্ভব হলো না তা। হতাশ হয়ে মৃদু শ্বাস ফেলে বহির্ভাগে দৃষ্টি ফেলে আনমনে বলল। লাইফ ইজ নট আ সার্কাস। ইচ্ছে হলে মরে যাওয়া যায় নাকি? আমি অসাবধানবশত পড়ে যেতে নিয়েছিলাম, এইটুকুই। উষান জবাবহীন রইল ফের। মীরা বিরক্ত হলো বড্ড। একটু আগে কৌতুকের ছলে কথা বলে এখন মুখশ্রীতে এমন গাম্ভীর্যতা থমথমে ভাব ফুটিয়ে তোলার মানে কি? উষানকে বোঝা বড় দায়। এই লোক হাসতে হাসতে রেগে যায়, আবার রাখতে গিয়ে হেসে ফেলে। উদ্ভট। দ্বিতীয়বার বার্তা পেশ করে উত্তর না পেয়ে মীরা অপমানিত বোধ করে। ঘাড় বাঁকিয়ে দৃষ্টিপাত উষানের পানে ফেলে ফিরে যেতে নিতেই উষানের করা কণ্ঠ তার পদচারণ থমকে দেয়। ডোন্ট মুভ, সামওয়ান ইজ ফলোইং আস। মীরা বিমূঢ়। উষান নেত্র ইশারায় মীরকে আগের স্থানে ফিরে আসতে বললে সে তাই করল। উষান এগুলো সেদিকে। মীরার পাশে দাঁড়িয়ে তার এক হাত আঁকড়ে নিল সন্তর্পণে। মীরার মুখশ্রীতে ফুটে ওঠা ভীতি দেখে কণ্ঠের খাদ নামিয়ে বলল। ভয় পেও না মীরা, আমি আছি না। আই উইল সেভ ইউ। হাতের বাঁধন শক্ত হলো আরেকটু। আমি আছি না? বাক্যটিতে থাকা আশ্বাস মীরাকে শান্ত করে দিল তৎক্ষণাৎ। আর চোখে তাকালো উষানের পানে। তার এই মুহূর্তে কাঁদতে ইচ্ছা করে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করার প্রবল ইচ্ছে জাগ্রত হয়েছে অন্তঃকরণে। এই মানবের থেকে যতই সে দূরে যাওয়ার পরিকল্পনা করুক না কেন, সেই কিভাবে যেন তার ক্ষণে ক্ষণে একইভাবে জড়িয়ে যায়। উষানের বাদামি মণি বিশিষ্ট নেত্রযুগলে নম্রতা বিরাজ করছে। মীরার বক্ষস্থল কাঁপুনি দিল। এই নম্র চাহনি তো মীরাকে প্রথম প্রেমে ফেলেছিল, রাতের ঘুম নির্ঘুম হওয়ার মতো প্রেমে। চশমা ছাড়া কি কিছুই দেখতে পাও না মীরা? উষানের নিচু স্বর। মীরা চশমায় হাত দিল, নিম্ন সুরে বলল। দেখতে পাই,
কিন্তু ঝাপসা কেন? উষানের ওষ্ঠাধর দ্বারা ছিটকে আসলো ব্যর্থতার সুর। মীরার করা প্রশ্নে জবাব দিল না, ইশারায় ঠোঁটে আঙ্গুল চেপে চুপ থাকতে বলল। পদধ্বনির শব্দ শোনা যাচ্ছে, খুব কাছেই হয়তো। উষান চটজলদি নিচু হয়ে ডান পায়ের কাছে গুজে রাখা ধারালো ছুরি বের করলো। হলদেটে স্বল্প আলোয় চকচক করছে ছুরিটা। মীরার হাত ছেড়ে দিয়ে হাত উঁচু করে লাল কালো দুটো তার কেটে ফেললো অভ্যস্ত হাতে। সঙ্গে সঙ্গে অন্ধকার রাজত্ব শুরু হলো সেখানটায়। মীরা আতকে উঠে বলল, লাইটের তার কেটে ফেললেন কেন? দরকার ছিল বলে। আসো আমার সাথে। কেবিনে ফিরে যাবেন? উষান মীরার হাত ধরে খালি এক কেবিনের দিকে এগোচ্ছে। পথিমধ্যে জবাব দিল ক্ষীণ সুরে, হুম হুম, আমাদের জন্য অন্য কাউকে কেন বিপদে ফেলবো? আপু অসুস্থ এমনিতেই। আপাতত যেখানে নিয়ে যাচ্ছি চলো। ট্রেনের উত্তর দিকের কেবিনগুলো প্রায় খালি, মানুষজন নেই। মীরার হাত ধরে সেদিকে এগোচ্ছে উষান। সচেতন ষষ্ঠ ইন্দ্রিয় তার জানান দিচ্ছে পেছন থেকে পদধ্বনির শব্দ জোরদার হয়েছে। তার মানে তাদের অনুসরণ করা লোক দুটো এবার দৌড় শুরু করেছে। উষান এক খালি কেবিনে প্রবেশ করে দরজা ভিড়িয়ে রাখলো। মীরা উত্তেজিত হয়ে প্রশ্ন করল, দরজা লাগালেন না কেন? যারা আমাদের ফলো করছে তারা যদি এসে পড়ে ভেতরে? উষান হেঁটে এসে আয়েশ করে বসলো। কোমরের কাছে গুজে রাখা কালো ধাতব যন্ত্রটি বের করলো। আধারের মাঝে হঠাৎ রশ্মির উৎস থেকে মীরার বোধগম্য হলো উষানের হাতের যন্ত্রটি পিস্তল। 2-3 সেকেন্ড পর উষান বলল, আমি তো এটাই চাই, ওরা ভেতরে আসুক, আমার আপ্যায়নটা গ্রহণ করুক। মীরা হতভম্ব হয়ে রইল। উষানের কথাগুলো ঠিক তার মাথার উপর দিয়ে শাসা করে উড়ে যাচ্ছে। আসলে কি করতে চাচ্ছে এই লোক? অন্তঃকরণের প্রশ্নের আদান প্রদান কালীন কর্ণকুহরে ভেসে এলো উষানের ভরাট কণ্ঠ। আমার বাম দিকে এসে বসো, ওখানে দাঁড়িয়ে থাকাটা সেভ হবে না। মীরা ত্রস্ত পায়ে এগুলো উষানের বাম পাশে গিয়ে বসলো। তার ভীষণ ভয় করছে, বারংবার অন্তরাল থেকে বার্তা আসছে অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। মীরা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আসলে কি করতে চাইছেন উষান? উষান ব্যস্ত হাতে পিস্তলে বুলেট চেক করছিল। মীরার ভয়ার্ত কণ্ঠ তাকে এবার থমকে দিল। মেয়েটা ভয় পাচ্ছে, তাহলে তো মুশকিল বেশ। সে তার কার্য সমাপ্ত করতে পারবে না কিছুতেই। তাহলে পিস্তলটা হাতের মুঠোয় রেখে শীতল কণ্ঠে উষান বলে উঠল, মারপিট, রক্ত, এসবে ভয় পাও? রক্ত ফোবিয়া আছে? মীরা নতজানু হয়ে জবাব দিল, উহ, নেই। আপনি কি ওদেরকে মারবেন? হুম, অবশ্যই। ওদের থেকে কথা বের করতে হবে না। কেন আমাদেরকে ফলো করছে সোজাসাপটাভাবে উত্তর দেবে বলে তো মনে হচ্ছে না। মীরা মৌন রইল কিয়ৎক্ষণ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অতিরিক্ত যখন সে চিন্তিত হয় তখন তার হাড় দুর্বল হয়ে শ্বাস প্রশ্বাসে ঝামেলা তৈরি করে। মীরা বিচলিত হয়ে বলল, আমার ভীষণ ভয় করছে উষান। হাতের কাজ ফেলে উষান তপ্ত শ্বাস ফেলল। তার বোধগম্য হয়েছিল বহু আগে মীরা ভয় পাচ্ছে। হাতের ধারালো ছুরিটাকে পায়ে গুজে নিয়ে উষান মীরার দিকে কাত হয়ে বসল। প্রথমবারের মতো স্বইচ্ছায় মীরার গালে আদুরে উষ্ণ হাত স্থাপন করল। নম্র কণ্ঠে বলল, ভয় পাচ্ছ কেন মীরা? আমি আছি না? আমার ওপর তোমার কি ভরসা নেই? আমি ঠিক তোমাকে আঁকড়ে রাখবো, তোমার কোনো কিছুই হবে না। আমি হতে দেবো না, বুঝতে পেরেছ? এবার শান্ত হতো। এমন ভয় পেলে চলে নাকি? হ্যাঁ, আমার পাশে থাকলে দুনিয়ার কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে দেবো না মীরা। মীরা চোখ তুলে তাকালো না উষানের দিকে। তার হঠাৎই ভীষণ লজ্জা করছে। উষানের আকস্মিক স্পর্শ তার বক্ষস্থলে উথাল পাতাল ঝড় তুলছে। ইচ্ছে করছে এই লহমায় কোথাও লুকিয়ে পড়তে। এই নির্মেদ গাল দুটোর লাল আভা লুকাতে চেয়েও পারল না মীরা। রাস রাস অনুভূতিগুলো হানা দিল মন গহীনে। ইস, কি ভয়ানক অনুভূতির ক্ষণ! প্রেমিকের আদুরে স্পর্শ বুঝি এমনই মারাত্মক, ভয়ঙ্কর। হাত পা হিম হয়ে আসছে তার। বারংবার কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে উষানের আশ্বাস ভরা কণ্ঠ এবং সেই মন মাতানো চমৎকার কথাগুলো। আচ্ছা, কি মিশেছিল কথাগুলোয়? মাদকতা? অবশ্যই। মাদকতার সাগরে মাখো মাখো ছিল নিশ্চয়ই এই কথাগুলো। নয়তো মীরাকে বর্তমান পরিস্থিতি থেকে মাদকতা গ্রাস করবে কেন? নিজেকে সামলে কোনো মতে মীরা বলল, আমি ঠিক আছি, নিজেকে সামলাতে পারবো আমি। উষান স্বস্তির শ্বাস ফেলে মীরার গাল থেকে হাত সরালো। আদুরেভাবে আলতো করে গাল টেনে দিয়ে বলল, গুড গার্ল। উষান আচানক খেয়াল করল মীরার মুখশ্রীতে উপচে পড়া লজ্জার রেশ। শ্যামবর্ণের গাল দুটো টকটকে লাল গোলাপি আভায় সেজে উঠেছে যেন। নেত্রজোড়া স্পষ্টত জানান দিচ্ছে তাদের ভীষণ লজ্জা পাওয়ার কথা। মীরা লাজুক রূপে দৃষ্টি দিয়ে উষান ঠোঁট চেপে হাসল। শেষে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার বলো তো? এমনভাবে লজ্জা পাচ্ছ কেন? তোমাদের কি মনে হচ্ছে জানো? তুমি বাসর ঘরে বসে আছো, সিনিয়র সিটিজেন তোমায় দুষ্টু দুষ্টু উপদেশ দিচ্ছে আর তুমি লজ্জায় মেটে মেটে চুপসে আছো। কিন্তু ম্যাডাম, আমি তেমন দুষ্টু কথা বলিনি। এমন সময় লজ্জা পাওয়ার কারণটা যদি বলতেন। মীরার গাল দুটো রক্তিম হয়ে উঠল ফের।
লজ্জায় লাল নীল হয়ে এসে অন্যদিকে তাকালো। অন্তরালে উষানকে আচ্ছা মতন কয়েকটা বকা ছুড়ে দিল। উষান চোখে হাসলো এবার। ওষ্ঠাধর তার স্থির। মীরা মনে মনে প্রার্থনা করলো যেন এই পরিস্থিতি থেকে দ্রুত তাকে মুক্তি দেওয়া হয়। ইস, কি বিব্রতকর অবস্থা। নেত্রযুগল বন্ধ করে মীরা শান্ত হলো। এমন লজ্জা পর কোনো মানে হয় না। তেজ নিয়ে পরিশেষে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি অবশ্যই লজ্জা পাচ্ছি না, আমার ঠান্ডা লাগছিল তাই গাল হয়তো লাল হয়ে আছে। মীরার উদ্ভট অযৌক্তিক উত্তর শ্রবণ করে উষান গলায় শব্দ করে হাসলো। হাস্যরত অবস্থাতেই বলল। আচ্ছা তাই ম্যাডাম। উষান হুট করে হাসি থামিয়ে সচেতন হলো। বিড়াল পায়ে হেঁটে আসা মানুষ দুটোর মৃদু শব্দ কর্ণপাত হলো। হাতে পিস্তলটা তুলে নিয়ে কায়দায় করে একপাশে দাঁড়ালো। মীরার হাত টেনে দাঁড় করিয়ে নিজের কাছে আনলো। মীরার কোমর এক হাতে রেখে মৃদু কণ্ঠে বলল, একদম চুপ মীরা, কোনো শব্দ করো না, ওরা এসে গেছে। মীরা তটস্থ হলো। আধারের মাঝে দেখলো দুটো বলিষ্ঠ দেহ কেবিনে ঢুকছে। উঁচু করে রাখা হাতে পিস্তল। মীরা চিন্তায় পড়ল বেশ। এই বলিষ্ঠদেহী দুজন পুরুষকে উষান সামলাবে কি করে? মীরাকে চমকে দিয়ে উষান এক অদ্ভুত কর্ম করে বসলো। ট্রেন টানেলে প্রবেশ করতে অন্ধকারে বিনা শব্দে উষান এগুলো লোক দুটোর দিকে। তারপর কি হলো কিছু দেখতে পারল না মীরা। 2 মিনিট পর উষানের উপস্থিতি ফের নিজের সন্নিকটে আবিষ্কার করলো। ট্রেন টানেল থেকে বেরোতে মীরা দেখল বলিষ্ঠ দেহের এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। দ্বিতীয় লোকটা বিস্ময়কর দৃষ্টিতে দেখছে তাকে। উষান এবার ছুটল সেদিকে। পেছন থেকে দ্বিতীয় লোকটার ভোকাল কর্ড চেপে ধরে দুহাত পিছনে মুড়িয়ে ধরল। পিছন থেকে লাথি মারল সজোরে লোকটার গুপ্ত স্থানে। ব্যথায় চেঁচিয়ে উঠে লোকটা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটার মাথার চুলের একাংশ শক্ত করে মুঠোয় নিয়ে চোয়াল বরাবর ঘুষি মারে উষান। ক্ষীণ রশ্মিতে মীরার দর্শন হলো লোকটার ঠোঁট দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। ব্যথাতুর আর্তনাদ জড়ানো কণ্ঠে লোকটি বলল, তুমি আমার ভাইয়ের সাথে কি করছো? ড্রাগ পোস্ট করেছি। উষান ছেলেটার চিবুক ধরে মাথা কাত করে দিল। উত্তর দিল না। ব্যথায় কুকিয়ে উঠে চক্ষু জোড়া বন্ধ করে নিল ছেলেটা। উষান তেজি কণ্ঠে বলল, নাম কি তোর? কে পাঠিয়েছে তোকে? জলদি বল। আমাকে ছাড়ো, বলতে পারবো না আমি, নিষেধ আছে। উষান ধারালো ছুরিটা বের করে ছেলেটার পায়ে ঢুকিয়ে দিল। শেষে কঠিন গলায় বলল, এখন বলবি নাকি তোর হৃৎপিণ্ড এটা ঢোকাবো? বলছি আমি রায়হান, আর যাকে তুমি ড্রাগ দিয়েছো ও আমার ছোট ভাই রাহিন। আমরা যশোর থেকে এসেছি। আমাদের দুজনকে এরিক ইহরাম পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। এরিক ইহরাম। এই ব্যক্তিকে চেনে উষান। তুর্সির স্বামী সে। এই কয়েকদিনে উষান অনেকটাই তথ্য জোগাড় করেছে তুর্সি সম্বন্ধে। এরিক কেন তাকে মারতে চাইছে তাও জানে সে। বিরক্ত হলো উষান। রায়নকে ছেড়ে দিয়ে হাতের রক্ত টিস্যু দিয়ে পরিষ্কার করলো। রায়ন তখন ব্যথায় ছটফট করতে ব্যস্ত, কারণ তাকে ছেড়ে দেওয়ার পূর্বে উষান সজোরে আঘাত করেছে তার দুর্বল স্থানে। উষান বিরক্তিমাখা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, সামনে এসে দাঁড়ান ক্ষমতা নেই, সর্বদা পেছন থেকে আঘাত করে, কাপুরুষ একটা। মীরা তখনও থম মেরে দাঁড়িয়ে, দৃষ্টি অন্যত্রে। এসব দেখার ক্ষমতা তার নেই। বমি পায়, হাঁসফাঁস করে শ্বাস নিতে কষ্ট হয়। উষান এগুলো মীরার দিকে কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো। ঠিক আছে তুমি? মীরা ফিরে তাকালো, বলল, হুম, এদের দুজনকে কি করবেন? উষান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, মেরে ফেলবো, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব, ভালো হবে না? শূন্য কেবিনে ছটফট করছে মীরা। বারংবার দৃষ্টি ফেলছে সম্মুখে। মৃদু শব্দ কর্ণপাত হলেই অন্তঃকরণ নড়ে চড়ে ওঠে। এই বলে উঠল, সে আসছে, কিন্তু কোথায়? সে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা নেই 1/2 ঘন্টা যাবৎ। মীরা আগত ক্রন্দন ঠোঁট কামড়ে রুখে নেয়। মাত্রাতিরিক্ত চিন্তায় ললাটে উৎপত্তি ঘটেছে বলিরেখার। শান্ত স্থির মস্তিষ্কের নিউরন বর্তমানে অস্থিতিশীল। পা দুটো কম্পমান, হাত জোড়া কম্পমান শূন্য, তবে হিম হয়ে পাথর। মীরা নেত্রযুগল বন্ধ করলো। ফিসফিসিয়ে বলল, আমাকে এভাবে চিন্তায় ফেলে উধাও হয়ে ভালো করেননি আপনি, একদমই ভালো করেননি। রায়ানের 2 হাত বেঁধে রেখে উষান ধমকে ধামকে মীরাকে এসে কেবিনে রেখে যায়। পথিমধ্যে মীরা নিষেধ করছিল বারংবার না যেতে এভাবে একা, কিন্তু যেদি একরোখা উষান তার কথা শুনলে তো। বাইরে থেকে মীরাকে লক করে রেখে সেই জেগেছে 1/2 ঘন্টা পার হলো। উষান লাপাত্তা। মীরার মনে কু ডাকছে, লোকটা ঠিক আছে তো? সুস্থরূপে আছে তো? পদধ্বনির জোরদার শব্দ। মীরা উঠে দাঁড়ালো। কেবিনের দরজা খুলে একবার তার কাঙ্ক্ষিত ব্যক্তি দর্শন দিল। উষানের হাতে তার ফোন। ব্যস্ত হাতে টাইপিং করতে করতে প্রবেশ করলো। সিটে বসে ক্লান্তি নিয়ে বলল, পানি দাও তো মীরা, গলা শুকিয়ে গেছে। মীরা দ্রুত পায়ে ব্যাগের নিকট এগুলো পানির বোতল নিয়ে ফিরে আসার পর উষানের নিকট এগিয়ে দিয়ে উষানকে কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো কোথাও আঘাত লেগেছে কিনা। শেষে উষানের গলার কাছে শার্টে লেপ্টে থাকা রক্তিম তরল পদার্থ দর্শন করে শিওরে উঠল মীরা। বেশ খানিকটা রক্ত বের হয়েছে আঘাতপ্রাপ্ত স্থান হতে। তার শার্টের সিক্ত অংশ দেখে মীরা ঢের বুঝতে পারল।
আতঙ্কিত হয়ে আকস্মিক সে বসলো উষানের পাশে। দ্বিধা ফেলে হাত দিল উষানের ঘাড়ে, বিচলিত কণ্ঠে বলল, এখানে আঘাত পেলেন কি করে? রক্ত বের হচ্ছে তো অনেক। মীরার হঠাৎ হামলে পড়াতে উষান চমকে বিষম খেলো, পানি নাক দিয়ে উঠে গিয়েছে। কাশতে শুরু করলে হুঁশে ফিরে মীরা ইতস্তত বোধ করে বলল, সরি। উষান স্বাভাবিক হয়ে বক্ষস্থলের মাঝে হাত দিয়ে শ্বাস টানল, গভীর দীপ্ত নেত্রে দৃষ্টি দিয়ে বলল, এভাবে শার্টের কলার ধরে টান দিলি কেন মে? দেখছো না পানি খাচ্ছি? বললাম তো সরি। আপনার কাঁধে রক্ত দেখে মানে আপনার কাঁধে কিভাবে আঘাত পেলেন বললেন না তো? উষান বিরক্তির সহিত নাক মুখ কুচকে নিল, জবাব দিল ক্ষীণ সুরে, হেলেন ঘাট তার একটা সেন্সে এসে ছুরিতে আঘাত করে বসলো। ওইটার হাত আমি ভেঙে এসেছি, তেমন গুরুতর আঘাত না, এমনি ঠিক হয়ে যাবে। মীরা মৌন। ফের নিজের স্থান থেকে উঠে দাঁড়িয়ে ব্যাগের কাছে গেল, হাতে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে বসলো উষানের পাশে, দ্বিধা নিয়ে বলল, রক্ত তো এখনো পড়ছে, আমি ড্রেসিং করে দিচ্ছি। প্লিজ না করবেন না, না করলে আমি শুনবো না। উষান ঘোর অনিচ্ছা প্রকাশ করলো। মীরার তাতে ভাবান্তর নেই, সে ইতিমধ্যে নিজের কাজে তুমুল ব্যস্ত হয়ে পড়েছে। বিনা স্পর্শে ড্রেসিং করছে ক্ষতস্থান। উষান উঠে যেতে নিলেও উঠল না। রক্ত পরিষ্কার আবশ্যক, এভাবে রক্তক্ষরণ হলে বাইরে যাবে কি করে? ট্রেনে আরও মানুষ রয়েছে। মুঠোফোনে দৃষ্টি ফেলে পিছনে পিঠ এলিয়ে দেয় উষান, তপ্তশ্বাস ফেলে বলে উঠল, ফার্স্ট এইড বক্স এখানে, এটা নিয়ে তুমি কি ঘোরাঘুরি করো নাকি? উহুম, তবে লং জার্নিতে ক্যারি করি, দরকার পড়ে অনেক সময়, যেমন এখন পড়লো। মীরার কাট একটু অন্য মনস্ক প্রত্যুত্তর। উষান তাচ্ছিল্যের সুরে বলল, আমি তো জাস্ট এক্সকিউজ, আসল দরকারটা তো তোমার পরে। বাচ্চা মানুষ তুমি, হাঁটতে চলতে ধপাধপ পড়ে গিয়ে আঘাত পাও। মীরা রুষ্ট চাহনি নিক্ষেপ করলো, তবে কণ্ঠনালী দ্বারা একটা শব্দ উচ্চারণ করলো না। এখন কিছু বলা মানেই বিপদ, মহাবিপদ। এমনিতে উষানের কাঁধের ক্ষতটি মোটামুটি গভীর, অদূর থেকে ক্ষতের গভীরতা বোঝা যায় অতটা, কিন্তু কাছে এসে দেখলে উপলব্ধি করতে পারবে ক্ষতের পরিমাণ। মীরার হাত কাঁপছে প্রবল, নেত্রপল্লব ঘন ঘন পল্লব ফেলছে, বক্ষপিঞ্জর হু হু করে উঠল তার। লোকটার নিশ্চয়ই ভীষণ ব্যথা করছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। নেত্রকোনায় উপস্থিত অশ্রুকণা পল্লব ঝাপটে বিতাড়িত করল মীরা। এখন কিছু বলবে না সে। বললে যদি একরোখা লোকটা উঠে চলে যায়, তাহলে তো ইনফেকশন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মীরার নির্লিপ্ততা উষানের পছন্দ হলো না। মীরাকে রাগাতে না পারলে কেন যেন তার মনে শান্তি মিলে না। উষান চুপ রইল কয়েক সেকেন্ড, অতঃপর ভরাট কণ্ঠে বলল, ভাবছি রায়ান আর রাহিনের সাথে তোমাকেও ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। হোয়াটসে, তুমি তো তখন মরতেই যাচ্ছিলে। ব্যান্ডেজ করা শেষ মীরার। উষানের কথা শ্রবণ করে তার হাত দুটো থমকে গেল প্রায়। বিস্ময়কর দৃষ্টি দিয়ে বলল, মানে ওদের দুজনকে কি সত্যি ট্রেন থেকে ফেলে দিবেন? গলায় শব্দ করে হাসল উষান, যেন কৌতুক শুনেছে। বড্ড বিরক্ত হলো সে। মেয়েটা এত বোকা কেন? উষানের হাসির মাধ্যমে মীরা বুঝে গেল সে ভুল প্রশ্ন করেছে, নিজেকে আবারও উষানের কাছে বোকা প্রমাণিত করেছে। উঠে দাঁড়িয়ে সামনের সিটে গিয়ে বসলো মীরা। রুদ্ধশ্বাস পরিস্থিতি, লজ্জা লাগছে তার। সংকোচ পায়ে ঠেলে বহু চেষ্টায় বলল, রুহি, উমাইশ আপু, তীব্র, দিগন্ত ভাইয়া কোথায় তারা? রুহি আর আপু তো এই কেবিনেই ছিল, আমি আসার পর তো আর দেখলাম না এখানে। তীব্র, দিগন্ত, রায়ান আর রাহিনের সাথে রুহিয়ার আপুকে একটা সেফ কেবিনে সরিয়ে নিয়েছি। ও, আমি ওদের কাছে যেতে পারি? সকাল হওয়ার আগে কেবিন থেকে বের হওয়া যাবে না, ঘুমিয়ে পড়ো। বাইরে গার্ডসরা পাহারা দিচ্ছে, চিন্তার কিছুই নেই, আমি এখনই চলে যাব। মীরার ভীষণ বলতে ইচ্ছা করলো, আপনি একটু থাকুন উষান, আমার এতদিনের নির্ঘুমতা একটা দিনে একটু ভিন্ন হোক, প্রশান্তির ঘুম আসুক। বলা হলো না। মীরা শুয়ে পড়তে উষান বেরিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমানোর সর্বোচ্চ চেষ্টা শুরু করলো সে। বৃষ্টিস্নাত প্রভাত, সকাল হতে এই ঝুম বৃষ্টির তাণ্ডবলীলা শুরু হয়েছে। ট্রেন থামবে আর আধা ঘন্টা পর, অথচ বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। মীরা চিন্তায় পড়ে গেল। বৃষ্টিতে ভিজলে উষানের জ্বর আসে প্রচণ্ড। এক সপ্তাহ ধরে সেই জ্বর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে তার। এটা সম্পর্কে অবগত সে, মূলত এই কারণেই চিন্তিত মীরা। পরক্ষণেই সিটে মাথা এলিয়ে নেত্রজোড়া বন্ধ করে জোরালো শ্বাস ফেলল। নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, কুল ডাউন মীরা, উষান ডাজন্ট লাভ ইউ। তাকে নিয়ে এতটা চিন্তিত হওয়ার কোনো মানেই হয় না। দরজায় করাঘাত পড়ল। সচেতন হলো মীরা। 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করল রুহি। দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো জান? আমার কতটা চিন্তা হয়েছে তোমার জন্য জানো? মীরা তপ্তশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি ছাড়, দূরে গিয়ে বস। রুহি মীরাকে ছেড়ে তার পাশে ঘেঁষে বসলো। মীরার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত ফেলে পর্যবেক্ষণ করলো কিছু, শেষে সন্দিহান গলায় বলল, ঠিক আছিস?
দিব এক থাপ্পড়। চেহারার এই অবস্থা কেন? কি নিয়ে চিন্তা করতেছিস? হতাশ দৃষ্টিতে তাকালো মীরা। রুহি তার মন অবস্থা সর্বক্ষণ বুঝে ফেলে ভাষায় প্রকাশ না করলেও সে চাইছিল তার বর্তমান অবস্থা অন্তর্নীল থাকুক। বৃষ্টি পড়ছে রুহি। তো উষানের বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। মীরার মিনমিনে সুর রুহি রাখতে গিয়েও পারল না। নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করলো, মলিন কণ্ঠে বলল, তুই তুই উষান ভাইরে কি ভুলতে পারবি না মীরা? মানে এটা কি পসিবল না? উষান ভাই তোকে ভালোবাসে না মীরা। দূরে থাক তার থেকে। যে তোর মূল্য বোঝে না, অযথা সেই লোকের পিছে পড়ে থেকে কি লাভ বল? আমি তোকে উষান ভাইয়ের থেকেও ভালো কাউকে এনে দিব জান। মন খারাপ করে না। মীরা অন্যত্রে দৃষ্টিপাত ছুড়ল, আপন মনে স্বগতোক্তি করল। আমার কাউকে চাই না রুহি, কাউকে না। কেউ আমার উষানের মতো হতে পারবে না, কখনো না। আপা ওঠো আপা, তোমার বর এসেছে। বাবা বলেছে তোমাকে বিয়ে দিয়ে দিবে, তাই তো বর নিয়ে এসেছে। মায়ানের চঞ্চল কণ্ঠস্বর। মীরার ধ্যান নেই, ও প্রচণ্ড ঘুম কাতুরে। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়ার খোঁজ থাকে না। মায়ান হতাশ হলো, এভাবে ডাকলে তার আপা কিছুতেই উঠবে না জানে সে। এদিকে মাহাদি তাকে দায়িত্ব দিয়ে গিয়েছে মীরাকে ঘুম থেকে উঠানোর জন্য। ছোট্ট হলেও মায়ান দায়িত্বে হেলাফেলা করে না কখনো। মায়ান বিছানা থেকে নামলো, বেড সাইড টেবিল হতে পানি ভর্তি গ্লাস হাতে নিল সে। গ্লাসের সবটুকু পানি ঢেলে দিল মীরার মুখশ্রীতে। বেজায় বিরক্তি নিয়ে চক্ষু জোড়া উন্মুক্ত করলো এবার মীরা। সঙ্গে সঙ্গে মায়ান লাফিয়ে উঠে হাতে তালি দিল, হৃষ্টচিত্তে বলল, আপা উঠেছে, আপা উঠেছে। মীরা গর্জে উঠে বলল, এক থাপ্পড় লাগাবো বেয়াদব ছেলে, এভাবে পানি ঢালি কেন? বাবা তোমার জন্য বর এনেছে আপা। মীরা বিস্ফোরিত চোখে তাকালো। বাবা তাহলে সত্যি পাত্রপক্ষ নিয়ে হাজির হয়েছে? চট্টগ্রাম আসার পূর্বে মাহুদি বারংবার বিয়ের কথা বলছিল। মীরা বিশেষ পাত্তা দেয়নি, নাও করেনি বাবাকে। সেই সাধ্য নেই তার। মাহুদিকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসে মীরা। বাবার ইচ্ছেতে না বলার কাবিল তার নেই। আজ ভোরে ফিরেছে নিজের বাসায় মীরা। উষান, তীব্র, উমাইশা, দিগন্ত, তারা চারজন গিয়েছে উষানের দাদু বাড়ি। মীরা ধাতস্থ করলো নিজেকে, জিজ্ঞাসা করলো, রুহি কই? ওকে ডেকে নিয়ে আয় তো মায়ান। আর বাবা কি সত্যি পাত্রপক্ষ নিয়ে এসছে? মায়ান চমকালো। পাত্রপক্ষ শব্দটা তার অভিধানে নতুন। ঠোঁট উল্টে প্রশ্ন করলো, পাত্রপক্ষ মানে কি আপু? গাধা ছেলে একটা, যাই এখান থেকে, রুহিকে ডেকে নিয়ে আয়। মীরার ধমক শুনে রুমের বাইরে ছুট লাগালো মায়ান। কিয়ৎক্ষণের মাঝে রুহিকে ঠেলে ঠুলে এনে মীরার রুমে প্রবেশ করে আবার সে ছুটে গেল। আপার সামনে থাকা যাবে না, আপা এখন ক্ষেপে আছে। মায়ানের যাওয়ার প্রতি দৃষ্টি দিয়ে মীরা উঁচুস্বরে বলল, আসতে যা মায়ান, পড়ে যাবি তো। রুহি এসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মীরার পাশে শুয়ে পড়ল। মীরার গা থেকে কম্বল টেনে নিজেকে মুড়িয়ে বলল, কি হয়েছে, ডাকলি কেন? বাবা কি সত্যি পাত্রপক্ষ হাজির করেছে? হাজির করেছে মানে কি? বিয়ের কথাও পাকা করে ফেলেছে মনে হয়। পাত্রপক্ষ আগেই দেখেছে তোকে, আজ শুধু স্বচোখে দেখতে এসেছে। তোর জামাইটা বোকা বোকা টাইপ, তোর সাথে মানাবে না। আবার জানোস বোকাটা কি করে? ব্যবসা। মানে এই লোক কেমনে যে ব্যবসা করতেছে বুঝলাম না। মীরা থম মেরে বসে। এদিকে রুহি পাত্রের ইতিহাস খুলে বসেছে, এ টু জেড সবকিছুই বলছে। মীরার ধ্যান নেই সেদিকে, সে ভাবছে অন্য কিছু। আচানক বলে উঠল, বিয়েটা ভাঙতে হবে রুহি। উষান ভাইয়ের জন্য ভাঙতে চাচ্ছিস বিয়ে? না, নিজের জন্য। মানে? মীরা দম নিল, লম্বা করে বলল, লাস্ট সেমিস্টার তো শেষই, মাস্টার্স কমপ্লিট করবো আমি যশোরে গিয়ে, প্রস্তুতি নেওয়া শেষ। আমি যশোরে যেতে চাই রুহি। আম্মুর সাথে কত শত স্মৃতি আমার যশোরে আছে। চট্টগ্রাম তো অল্প কয়েকদিন যাবত থাকি। আগে আম্মুর সাথে যশোরে থাকতাম, ওখানে গিয়ে আমি ভালো থাকবো মায়ের স্মৃতির সাথে। আমিও তাইলে ওখানে মাস্টার্স করব। ওকে, তোকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা যাস, আগে বাবাকে ম্যানেজ করতে হবে। আমি এত জলদি বিয়ে করতে চাই না, কিছুদিন নিজের মতো থাকবো। মেন্টালি প্রিপারেশন দরকার না বিয়ের। মীরা তৈরি হলো খুব জলদি। শাড়ি পরার ফাঁকে ফাঁকে রুহি তার মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর পসরা এঁকে দিল। মেয়েটাকে ধমকেও দমাতে পারল না মীরা। শেষে ব্যর্থ হয়ে নিজের কাজে মনোযোগী হলো। নীরবতা পালন করা মায়ান হুট করে বলে উঠল, তোমাকে খুব সুন্দর লাগছে আপা, একদম টিভিতে থাকা নায়িকাগুলোর মতো সুন্দর, সত্যি বলছি। রুহি মীরা চোখে হাসলো। রুহি এগিয়ে এসে মায়ানের মাথায় আদুরেভাবে হাত বুলিয়ে দিল। মায়ান তাকালো মীরার প্রতি। বোনের মলিন চেহারা দেখে বড্ড মন খারাপ হলো তার। আশ্বাস ভরা কণ্ঠে বলল, আপা তোমার কি মন খারাপ? মন খারাপ করো না, তোমার শাশুড়ি খুব ভালো, রিনা খানের মতো না, তোমাকে খুব ভালোবাসবে দেখো। রুহি গলায় শব্দ করে হাসলো। মীরার ওষ্ঠাধর স্থির, তখন ললাটে সূক্ষ্ম ভাঁজ। রুহি কোনো মতে হাসি থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, এই ফাজলাম,
এই ফাজিলা হাড্ডি, হঠাৎ করে তুই শাশুড়ি টানলি কেন? আরে জানো না, বিয়ের আগে তো মেয়েরা খুব চিন্তে থাকে তাদের শাশুড়ি রিনা খানের মতো দাজ্জাল হবে কিনা তা নিয়ে। আমাকে তোয়াফুবি বলেছে। মীরার রুষ্ট কণ্ঠে শুধালো। এই তো হাফুপিও এক অদ্ভুত মানুষ, যার তার কাছে উদ্ভট কথা বলে বসে। তুই একদম তার কাছে যাবি না মায়ান। আচ্ছা আপা, চলো এখন, বাবা তোমাকে ডাকে। বেজায় বিরক্তি নিয়ে মীরা পুতুলের মতো নড়চড়বিহীন বসে 1.5 ঘন্টা যাবৎ অপেক্ষায় আছে সে কখন তাকে আর পাত্রকে একা কথা বলতে দেওয়া হবে এবং সেই ফাঁকে সে বিয়েটা ভেঙে দিবে। মীরা ভেবেছিল বাবা পাত্রপক্ষ আসার পূর্বে কিছু হলেও বলবে, কিন্তু না, এখানে মাহুদি তার অনুমতি ছাড়া বিয়ের তারিখ অবধি ঠিক করে ফেলেছে। মীরা হাঁসফাঁস করে, টানা বসে থাকতে থাকতে পিঠ ব্যথা করছে তার। মীরার সম্মুখে বসে পাত্রের নাম আহনাফ। লোকটা বারংবার বমি হতে চোখ তুলে মীরাকে লাজুক চোখে পরখ করছে। মীরার বিতৃষ্ণা তৈরি হয় অন্তঃকরণে। তেলে চুপচুপ করা চুলগুলো কানের পিঠে গুজে দেওয়ার বাহানায় আহনাফ আবারও তাকালো মীরার পানে। রুহির কথা অনেকটাই সঠিক, লোকটা সহজ সরল ধরনের। অবশেষে বহুল অপেক্ষার অবসান ঘটে। মাহুদি কথার মাঝে ফোরন কেটে বলে, আমার মেয়েটা একটু চুপচাপ ধরনের, বাইরের মানুষের সাথে একদমই কথা বলে না, আপনজনদের মাঝে আবারও এক্সট্রোভার্ট। আপনারা কিছু মনে করবেন না, ওর চুপচাপ থাকতে আস্তে আস্তে মানিয়ে নেবে। এখন আহনাফের সাথে একটু একান্তে কথা বলুক। আহনাফের বাবা মা দুজনই সায় জানায়। মীরা ছোট্ট করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তখনই তাকে চমকে দিয়ে উপস্থিত আলোচনা কেন্দ্রে আগমন ঘটে উষানের। দরজা দিয়ে বেশ ভাবসাব নিয়ে দারুণভাবে হেঁটে ঢুকছে। মীরা চমকালো। উষানের বেশভূষা তাকে একটুখানির জন্য অন্যমনস্ক করে দিল। নিজেকে সামলায় মীরা। উষান হেঁটে এসে দাঁড়ালো মাহুদির নিকট। ম্লান হেসে বলল, কেমন আছেন আঙ্কেল? মাহুদি মিষ্টি করে হাসলেন, নম্র কণ্ঠে বললেন, এই তো আলহামদুলিল্লাহ বাবা, তোমার কি অবস্থা? একদম ঠিক সময়ে এসেছো, কয়েকজনের সাথে পরিচয় করাবো তোমাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদের সাথে? মীরের হবু বরের পরিবার। এইদিকে এসো, কথা বলো। মীরা সূক্ষ্ম নজরে তাকালো। না, কোনো পরিবর্তন দেখল না সে উষানের মুখশ্রীতে, বরঞ্চ উষানের মুখশ্রীতে উচ্ছ্বসিত আভাস প্রকাশ পাচ্ছে। মীরা মনে নিজেকেই গালি দিল কয়েকটা। এই লোকের থেকে কিছু আশা করাই পাপ। উষান একে একে সকলের সাথে কথা বলে আহনাফের সাথে কথা বলায় মশগুল হলো। মীরার কেন যেন মনে হলো উষান একটু বেশি খুশি। এই মানবের ওষ্ঠাধর কোণে হাসি বেশিক্ষণ লেগে থাকে না, কিন্তু এখন দেখো হাসি যেন অধর হতে সরছেই না। কিয়ত বাদে আহনাফকে নিজের রুমে নিয়ে আসলো। আহনাফ ও পুরো রুম দেখে হাসি দিয়ে বলল, এটা আপনার রুম? বাহ, বেশ গোছালো তো। মীরা অন্তঃকরণে কথা বিন্যস্ত করে সাজিয়ে নিল। দম নিয়ে বলল, আহনাফ সাহেব, আপনাকে আবার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে, মনোযোগ দিয়ে শুনবেন। জি বলুন। আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি না, ইচ্ছুক নই আমি। এমন নয় যে আপনাকে আমার পছন্দ হয়নি, এখানে পছন্দ অপছন্দের ব্যাপারও না। আমি মাস্টার্স করতে যশোরে যাব। আপনি ব্যবসা করেন এই শহরে, নিজের ব্যবসা ফেলে নিশ্চয়ই আমার সাথে অন্য শহরে গিয়ে থাকতে পারবেন না আপনি। আর এটা আমি চাচ্ছিও না। আপনি বিয়েটা কোনো একটা কারণ দেখিয়ে ভেঙে দিন না প্লিজ, রিকোয়েস্ট করছি আমি আপনার কাছে। আমি বলতে পারবো না, বাবা কষ্ট পাবেন, যা আমি চাই না। বাবা আমাকে বাইরেও পড়তে যেতে দিবেন না, তাই সরাসরি স্কলারশিপের ব্যাপারটা আমি তাকে খুলেও বলতে পারছি না। আমি বিয়ে ভেঙে দিলে আমি কোনো মতে ম্যানেজ করতাম সব কিছু। গড়গড় করে বলে লম্বা নিঃশ্বাস টানল মীরা। আহনাফের বিমূঢ় দৃষ্টি, মলিন কণ্ঠে বলল, কিন্তু আমি যে আপনাকে খুব পছন্দ করে ফেলেছি মীরা। আমার আপনাকে চাই। আমি আপনাকে সুখে রাখবো অনেক। আপনার পড়াশোনার ব্যাপারটাও আমি দেখব। প্লিজ বিয়েটা ভাঙতে বলবেন না। পছন্দের ব্যক্তিকে যে কাছে রাখতেই হবে এটা কোনো কথা না। পছন্দের মানুষগুলোর সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত না বলুন? আমার যদি আপনি বিয়ে করেন তাহলে আমি সুখী হব না মন থেকে। কারণটা জানতে চাইবেন না প্লিজ, বিয়েটা আমি করতে চাচ্ছি না। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল, নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে বলল, বিয়েটা আমি ভেঙে দেবো মীরা, ভালো থাকবেন। অতঃপর পদধ্বনির শব্দগুলো মিলিয়ে গেল অনিলে। তারপর আগের মতোই নিস্তব্ধতা। মীরা রেলিংয়ে হাত রেখে বাহিরে তাকালো। মিষ্টি দুপুর, নেই রোদের কোনো উত্তাপ, চারিদিকে সতেজতা বিরাজমান। মীরা প্রকৃতিতে ডুব দেওয়ার পূর্বে তীক্ষ্ণ শব্দে শ্রবণ করে ভ্রু কুঁচকে নিল। নিশ্চয়ই শব্দ করে পা ফেলে মায়ান আসছে। পিছন ফিরল মীরা। মায়ান নয়, উষান এসেছে। উষান হেলে দুলে মীরার নিকটবর্তী পৌঁছে বলল, বিয়ে করছো ভালো কথা, কিন্তু এই বলদ কি কেন? লোকটা আজ তো একটা আহম্বক লাগলো। মীরা ফুঁসে উঠে বলল, আমার যাকে ইচ্ছে তাকে বিয়ে করবো, আপনার কি তাতে? আমার কিছুই না। তো এখানে কি করছেন?
উষান বহির্ভাগে দৃষ্টি ফেলল, বলল, ওমাইশা আপুকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, পাহাড়ে উঠব। আপু বললো তোমাকে নিয়ে যেতে, যাবে? শক্ত খোলস ফেলে নম্র হলো মীরা। কিয়ৎক্ষণ বাদে বলল, যাব, শুধু আপু বলেছে তাই। উষান বাঁকা চোখে মীরার প্রতি নজর দিয়ে বলে উঠল, তাহলে চেঞ্জ করে আসো। যেমন পেতনি সেজেছ, জঙ্গলি মানবের মতন পোশাক পরেছ। দেখা যাবে তোমাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করতেই জঙ্গলের পশু পাখি ভয়ে জ্ঞানই হারাবে। আমি একজন সচেতন নাগরিক, এই জন্যই এমন গুরুতর অপরাধমূলক কাজ আমি হতে দিতে পারি না। মীরা চটে গেল ভীষণ রাগের বশে। উষানের রোমশ হাতে খামচি দিয়ে বসল। উষান আর্তনাদ করে অস্ফুট স্বরে বলল, ও আল্লাহ, মীরাটা কি করলে তুমি? উল্টাপাল্টা কথা বলে খামচি দিব আমি আপনার গালে। উষান হাত ধরে কঠিন দৃষ্টিতে তাকালো। মীরা তাচ্ছিল্যের হাসি দেয় তা দেখে। উষানের আহত হাত দেখে তার প্রথমবার কোনো রূপ খারাপ লাগা কাজ করছে না, বরং প্রশান্তির উৎপত্তি হয়েছে। বদ লোকটার এটাই প্রাপ্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।